আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি খুবই গুরুতর সংবাদ এবং একই সঙ্গে উদ্বেগের, আতঙ্কের। নিঃসন্দেহে বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সম্পর্কের কথা কেন তুলবে ইসরায়েল? ইসরায়েল নাকি এ বিষয়ে বাংলাদেশের উপরে আরও অনেক আগে থেকেই নজরদারি রেখেছে এবং একই সঙ্গে এ বিষয়ে পাকিস্তান সম্পর্কেও অভিযোগ তুলেছে। পাকিস্তান সম্পর্কে অভিযোগ তোলাটাই স্বাভাবিক। ইসরায়েলের পাকিস্তান, যুক্তরাষ্ট্র, ইরানের মধ্যকার যে যুদ্ধ, সেটির বিরতির মধ্যস্থতা করছে, যার জন্য নাখোশ ইসরায়েল। কিন্তু বাংলাদেশের প্রসঙ্গটি কেন এইভাবে অভিযোগ আকারে নিয়ে আসবে ইসরায়েলের একজন বিশেষ ব্যক্তি? প্রশ্ন হচ্ছে, এইভাবে বাংলাদেশের প্রসঙ্গটি নিয়ে আসার পেছনে কি ইসরায়েলের বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে? বাংলাদেশ কি কোনো গুরুতর কোনো বিপদের সম্মুখীন হতে যাচ্ছে? ইসরায়েলের সঙ্গে তো বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কও এখনও পর্যন্ত স্থাপিত হয়নি। ইসরায়েলের সঙ্গে তো আমাদের সরাসরি তেমন কোনো বাণিজ্যিক সম্পর্কও নেই। তাহলে কেন ইসরায়েল বাংলাদেশকে টার্গেট করছে, বাংলাদেশকে টার্গেট করে এ ধরনের গুরুতর একটি অভিযোগের বিষয় আন্তর্জাতিক বিশ্বের সামনে নিয়ে আসছে? ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রিভেন আজার তিনি অভিযোগ তুলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের তৎপরতা বিস্তার লাভ করছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানে সংগঠনটির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তবে তিনি যে দাবিটি তুললেন, বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গে, তার সপক্ষে কোনো ধরনের তথ্য প্রমাণ উপস্থাপন করেননি, অথবা করার প্রয়োজন মনে করেননি, অথবা অভিযোগ করলেও বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে তথ্য প্রমাণ না থাকলেও। হামাস কি আমরা সবাই জানি, ফিলিস্তিনের একটি জাতীয়তাবাদী, ইসলামী জাতীয়তাবাদী এবং সশস্ত্র রাজনৈতিক সংগঠন, যারা মূলত গাজা উপত্যকা শাসন করে। 1927 সালে ফিলিস্তিনের যে প্রথম গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, সেই সময় সুন্নি ইসলামপন্থী দল মিশরের যে ব্রাদারহুড, তার শাখা হিসেবে এটি প্রতিষ্ঠিত হয় এবং ফিলিস্তিনের পুরো ভূখণ্ডে একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পাশাপাশি ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করাই হামাসের মূল উদ্দেশ্য এবং মূল কার্যক্রম। অনেক ধরনের প্রতিঘাতের মুখোমুখি হতে হতে যখন 2023-এর 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালো, তার পরিপ্রেক্ষিতে গাজায় সামরিক অভিযানের নামে ব্যাপক আগ্রাসন শুরু করে ইসরায়েল এবং হামাসকে নির্মূলের নামে সেখানে গণহত্যা চালানোর অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে। তখন থেকে এ পর্যন্ত 2023-এর 7 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত 73,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে নারী এবং শিশুই বেশি। আর এই ঘটনাকে কেন্দ্র করে ওই বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের সর্বোচ্চ যে আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজিতে একটি মামলা করে, যার প্রতি সমর্থন দেয় বিশ্বের অনেক দেশ। দক্ষিণ আফ্রিকার মূল অভিযোগ ছিল, ফিলিস্তিনিদের আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংস করার উদ্দেশ্যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, যা জেনোসাইড কনভেনশন লঙ্ঘন। যা হোক, ইসরায়েল শব্দটা তো সারা বিশ্বেই সারা বছরই আলোচনার বিষয়, কোনো না কোনো ইস্যুকে কেন্দ্র করে। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ইসরায়েল নিয়ে একটু বেশি আলোচনা শুরু হয় যখন কিনা আমাদের পাসপোর্টে নতুন করে এক্সেপ্ট ইসরায়েল শব্দটো পুনঃস্থাপিত করার প্রস্তাব ওঠে। আর জঙ্গিবাদী সংগঠন সম্পর্কে যদি বলতে হয়, এই ভূখণ্ডে, এই দেশে 2024-এর 5 আগস্টের অভ্যুত্থানের পর যখন ডক্টর ইউনূস এদেশের শাসন ক্ষমতা তার হাতে নিলেন,
সেই শাসনের শুরু থেকেই জঙ্গিবাদী সংগঠনগুলো তাদের কার্যক্রম আবার নতুন করে শুরু করে, জঙ্গিবাদের উত্থান ঘটতে থাকে নতুন করে। আমরা তো দেখেছি যত্রতত্র যেখানে সেখানে মিছিলে পর মিছিলে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন আইসিসের কালো পতাকা উত্তোলনের ঘটনা, মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর যে আস্ফালন, তার মধ্য দিয়ে মপতন্ত্র কায়েম দেখেছি তো আমরা। এবং ডক্টর ইউনূস ক্ষমতায় আসা আগে এদেশে আনসার আল ইসলাম, হরকতুল জিহাদ, জেএমবির মতন জঙ্গিবাদী সংগঠনগুলো যে নিষিদ্ধ করা হয়েছিল, তারা আবার নতুন রূপে নতুন নামে আত্মপ্রকাশ করতে থাকে, বিভিন্ন কার্যক্রম শুরু করতে থাকে। এগুলো সবই সত্য। এবং এই সব সংগঠনের সঙ্গে পাকিস্তানের লস্করে তৈয়বা সহ আরও বিভিন্ন জঙ্গি সংগঠনের এক ধরনের সম্পৃক্ততা রয়েছে। সে বিষয়ে নানান ধরনের গণমাধ্যমে বিভিন্ন রিপোর্টিং উঠে আসে। কিন্তু হামাসের যে কোনো প্রকারের কোনো ধরনের সম্পৃক্ততা আছে তা তো আমরা এর আগে দেখিনি। যদিও পাকিস্তানে হামাসের বিভিন্ন পর্যায়ের নেতাদের উপস্থিতি আমরা দেখেছি, সে দেশের জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে হামাসের এক ধরনের সম্পৃক্ততার কথা আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টিং উঠে এসেছে। এই সবই সত্য। কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে কেন ইসরায়েলের রাষ্ট্রদূত, ভারতেও ইসরায়েলের রাষ্ট্রদূত হঠাৎ করে এই প্রসঙ্গে কথা বলতে গেলেন? আমাদের এখানে জঙ্গিবাদী সংগঠন সম্পর্কে বর্তমান বিএনপি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের মধ্যেও এক ধরনের দ্বিমত আছে। কেউ বলেন যে জঙ্গিবাদী সংগঠনের অস্তিত্ব আছে, কেউ বলে যে অস্তিত্ব নেই, সেটি ভিন্ন বিষয়। এই কথা তো চরম সত্য যে এই জঙ্গিবাদী কার্যক্রমের ধোঁয়া তুলে ইসলামপন্থী বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি গেড়েছে। দ্বিতীয়ত, মার্কিন যে চুক্তি হয়েছে আমাদের দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের, তাতে করেও মার্কিন ঘাঁটি গাড়া একটি সম্ভাবনার কথা, একটি আশঙ্কার কথা অনেকেই বলেন। এবং ডিপ স্টেটের খেলা তো অবশ্যই রয়েছে। আমি সবসময় বলি ডিপ স্টেটের খেলা এখনো পর্যন্ত থামেনি। তাহলে সমীকরণগুলো আসলে মিলছে কিনা বা আমরা মেলাবো কিনা, সেই প্রশ্নটি খুবই জরুরি। এবং সবশেষে আরও একটা কথা বলি, হামাস সম্পর্কে আন্তর্জাতিক যে দৃষ্টিভঙ্গি, বিশেষ করে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ, তারা জঙ্গি সংগঠন হিসেবে ট্রিট করে এবং তারা ব্ল্যাক লিস্ট করে রেখেছে হামাসকে। আর এই সব দেশেই আমাদের অর্থনীতি যেই বিষয়টির উপরে দাঁড়িয়ে আছে, সেই গার্মেন্টস পণ্য রপ্তানি হয় এইসব দেশগুলোতেই বেশি। তাহলে আসলে কোন ধরনের বিপদের সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ? ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূতের বক্তব্য, তার এই বক্তব্যের বাস্তব কোনো ভিত্তি থাকুক আর না থাকুক, বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়া বাংলাদেশের নামটি তিনি এমনি এমনি নিয়ে আসেননি। তার এই বক্তব্যকে উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।